করবেন না। বন্ধুরা আমার, আপনাদেরকে এই লক্ষ্মীপুর থেকে আপনার টেকনাফ এই মোহাম্মদ আলী সাকিব আমাদের পার্বত্য অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এবং সমতলের ৬৭ জেলায় প্রত্যেকটা স্থলে আজকে থেকে আপনারা মনে করতে হবে আপনারা দেশনায়ক তারেক রহমান, আপনারা মনে করতে হবে আব্দুল মোনাইমুল্লাহ, আপনাদেরকে মনে করতে হবে সারা বাংলাদেশের এই বিভাগে আপনাদের মধ্য দিয়ে এই দলের ভবিষ্যৎ আপনাদেরকে নির্ধারণ করতে হবে। এই পর্যায়ে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাবেক সহসভাপতি জনাব মোশাররফ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকে যাকে ঘিরে এই আয়োজন, আসলে শুধুই আজকে প্রধান অতিথি বললে ভুল হবে। তিনি এখন খালেদা জিয়া এবং তারেক রহমানের বার্তা নিয়ে এসেছেন আমাদের কাছে, উনি মূল বক্তব্য রাখবেন। আমি শুধু প্রারম্ভিক আপনাদের সামনে 2 মিনিট আমার নিজের অভিব্যক্তি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করবো। এরপর মনে হয় মূল বক্তব্য রাখবেন। প্রিয় ভাইরা আমার, আমি আমাদের আজকের অতিথিদের মোনাফেক ছাড়া বাকি সবাইকে আপনি ছিলেন। আমাদের জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি নাম আমার সর্বজনাব নোয়াখালী জেলার সভাপতি, আমাদের চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, আমাদের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, আমাদের রাঙ্গামাটি জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক সাহেব, আমাদের আবু সাহেব, আমার যিনি পরিচালনা করছেন নগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনাদের সকলের প্রিয় নেতা চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ সাহেব, দক্ষিণ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি বন্ধুবর মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা যুবদলের বিপ্লবী সভাপতি বন্ধুবর মোহাম্মদ জসিম, খাগড়াছড়ি জেলা যুবদলের বিপ্লবী সভাপতি জনাব সবুজ ভাই, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজগর, উত্তর জেলা যুবদলের অনেক কারা নির্যাতিত নেতা সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, আমাদের লক্ষ্মীপুর জেলার যুবদলের সংগ্রামী সিনিয়র যুব আহ্বায়ক লিঙ্কন ভাই, আমাদের নোয়াখালী জেলার সামনে লক্ষ্মীপুর জেলার সামনে চলুন নুরুল আমিন খান, নোয়াখালী জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, আমাদের লক্ষ্মীপুর জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব সাবেক কাউন্সিলর জনাব হুমায়ুন, আমাদের রাঙ্গামাটি জেলা যুবদলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর নুরুল নবী, আমাদের অত্যন্ত প্রিয়, বিয়ে করতে পারেন যে আমার চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ এবং সব জেলার যুবদলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ, আপনাদের নামটা বললাম না, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সামনে উপস্থিত জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম বিভাগের সব জেলা, সব ইউনিটের থানা, পৌরসভার সংগ্রামী আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2 মিনিট আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আমরা যারা আমরা 2 মিনিট আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমরা গত 17 বছর এই যে যারা বসে আছি, আমাদের পারিবারিক ভাবে আমরা কি নির্যাতন হয়েছি, সামাজিক ভাবে আমরা কি নির্যাতন হয়েছি, আমাদের শুধু আমরা না, আমাদের মা বাবা, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সবাই নির্যাতিত হয়েছে। এখানে 20, 50, 100টার নিচে মামলা আছে, কেউ আছে এখানে, কেউ আছে? এই যে 17 বছরের লড়াইটা আমরা সাময়িক বিজয় অর্জন করলাম,
আমরা 17 দিন অপেক্ষা করতে পারছি না, আর 1 বছর 6 মাস অপেক্ষা করতে পারছি না। এই যে আমরা 17 বছর যে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আমাদের রক্ত, শ্রম, ঘাম, মেধা, জীবন যৌবন সবকিছু বিসর্জন দিলাম, আজকে 17 দিনের কর্মকাণ্ডে যারা দুর্বৃত্তায়ন করছেন, এই অপরাজনীতি করছেন, এদের কারণে আমাদের সবকিছু আজকে মাটির সাথে জলাঞ্জলি হয়ে গেছে। আমরা বিএনপিকে গত 17 বছর পরিচালনা করছি। বিএনপি পরিবারের বড় সন্তান হিসাবে আমরা এই অভিভাবকদের আসনে বসে বিএনপিকে পরিচালনা করছি। আন্দোলন সংগ্রামে যুবদলের যে অংশগ্রহণ, আমি মনে করি সবচেয়ে বড় অংশগ্রহণ হচ্ছে যুবদলের। প্রত্যেকটা জেলা উপজেলা রক্ত দেওয়ার জন্য এই যে বিগত 28 তারিখের আন্দোলনে বিএনপিকে কোথাও মামলা দেয় নাই, মামলা দিচ্ছে কাকে? যুবদলকে। আজকেও আমাদেরকে একটা দায়িত্ব পালন করতে হবে। যে বক্তব্য মনে পাই দেবেন, শুধু আপনাদের কাছে হাত জোর করে বিনতি করি, ভাইরা, আজকে সামান্য কিছু দুর্বৃত্তের কারণে, সামান্য কিছু বিষয়কে আমাদের ভিতরে অনুপ্রবেশ করে আজকে বিএনপির সমস্ত অর্জন, এই 17 বছরে আমাদের সব অর্জনের ফল হচ্ছে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়। এটা আমাদের বিজয়। আমরা নিউ মার্কেটের মোড়ে যখন 3-4 লাখ 5 লাখ লোকের জমায়েত হয়েছে, এখানে কিন্তু মুখ্য ভূমিকা রেখেছি আমরা, আমাদের পরিবার, আমি, আমার স্ত্রী, সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী, এদেরকে নিয়ে গেছি। আপনারাও আপনাদের পরিবার নিয়ে গেছেন, জানেন? এই যে আমাদের ত্যাগ, এই 15 বছরে 1000-এর অধিক বিএনপি, যুবদল, ছাত্রদল, নেতাকর্মী শুধু হত্যা হয়েছে, গুম হয়েছে, মুক্ত পালন করেছি, সবকিছু আমাদের বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে আমরা এই যে স্বপ্ন নিয়ে করেছি, এই স্বপ্নটা ধ্বংস হওয়ার পথে। জনগণের কাছে আজকে বিএনপিকে অপরাজনীতির কালিমালে বন্ধ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। আর এই ষড়যন্ত্র থেকে মুক্ত হলে বিএনপি পরিবারের বড় সন্তান হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে যুবদলকে। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা চাই, ভাইরা, আমরা যদি আমার নিজের থানায়, আমার ওয়ার্ডে, আমার জেলায় আমরা স্ব দায়িত্ব পালন করি, তাহলে এই দুর্বৃত্তদেরকে আমরা রুখে দিতে পারবো। আমাদের দলের নাম ভাঙিয়ে যারা বিএনপির কালিমালা বন্ধ করার চেষ্টা করছে, তাদেরকে আমরা রুখে দিতে পারবো, পারবো না? আমি ব্যক্তিগতভাবে বলি, আল্লাহকে হাতের নাজের করে এই কালিমায় আমাদেরকে 1 পয়সায়, আমাদেরকে অসৎ পথে আল্লাহ আমাদেরকে কোনোভাবে যদি জড়িত থাকি, আল্লাহ লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের কর্মীরাও চেষ্টা করতে হবে। কিছু সংখ্যক দুর্বৃত্তের জন্য আমাদের এই অর্জন, শহীদের স্বপ্ন আমরা অর্জন দিতে পারি না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যাকে থেকে বাংলাদেশের আগামী স্বপ্ন আমরা দেখি, এই শহীদের রক্তের স্বপ্ন, শহীদের রক্তের ঋণ শোধ করতে হলে, সুন্দর বাংলাদেশ তৈরি করতে হলে, তাহলে অবশ্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে আহ্বান, এই আহ্বান আমরা মাঠে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যুবদলের একজন সৈনিককে সচ্চা, জাতীয়তাবাদী, ইমানদার, সিয়ার সৈনিক হিসেবে কাজ করতে হবে। এই জন্য সবাই প্রস্তুত আছেন কিনা? সবাই চূড়ান্ত প্রস্তুত আছে কিনা? আল্লাহ, আপনি আমাদেরকে সহায়তা করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, এই দেশকে আমরা গড়ে তুলবো, শহীদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো। এটাই হচ্ছে আজকের দিনের স্বপ্ন, আজকের দিনের বক্তব্য। মূল্যবান বক্তব্য রাখবেন, আমি আর দীর্ঘ বক্তব্য না রাখি। আপনাদের অতীত, আপনাদের যে ত্যাগ, এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে, ভাইয়েরা, আল্লাহর রাস্তে কোন কিশোরকে আপনাদের সঙ্গে নেবেন না, কোন দুর্বৃত্ত, আওয়ামী বেতন থেকে আপনাদের সাথে দিবেন না। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার বিনীত আবেদন। ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে কোন ষড়যন্ত্র কাজ হবে না। বাংলাদেশের আগামী নেতৃত্ব তারেক রহমানের হাতে থাকবে। এই ওয়াদা চট্টগ্রাম বিভাগের সকল কর্মীদের পক্ষ থেকে, এই ওয়াদা যুবদলের সেনাপতি তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, সব মেধাবী রাজনীতির অন্যতম চরিত্র যারা মুনাকে ওয়াদা করতে চায়, আশ্বস্ত করতে চায়, যুবদল যে আমি নির্দেশ দিবেন
পরিচালনা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে দীপ্তি ব্যাংকের অনর্গল বক্তা, একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা একমত হবেন কিনা জানি না। আজকে 17 বছর সংগ্রাম করেছেন আপনারা, কিন্তু আপনাদের মধ্য দিয়ে আজকে আমাদের যারা যুবদলের নেতৃবৃন্দরা কর্মীরা আছে, যারা 5 জন 3 জনের সাথে এতদিন যারা আওয়ামী লীগের সাথে চলাফেরা করেছেন, তাদের সামনের সারি দ্বিতীয় সারি সরেছেন, দ্বিতীয় সারি আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। যেটার মধ্য দিয়ে আগে দেখা যেত আমার একজন ওয়ার্ডে ছিল 30 জন, একটা ইউনিয়নে ছিল 5 জন, অনেক কষ্ট যদি টাইট প্রোগ্রাম থাকে সেখানে পাওয়া যেত 4 জন। এখন হচ্ছে আমি কোন গল্লিতে গেলে, আপনি গেলে গল্লিতে 300 400 500 করতে আসছে। বিএনপি ফ্যাক্টরি তৈরি করছে নাকি প্রতিনিয়ত ইউনিয়নে, যে প্রতিটা ইউনিটে হাজার হাজার এতগুলো লুটারা, এগুলো প্রত্যেকে এগুলো ফ্যাক্টরি দিছে, তা দেয় নাই। তাহলে আপনাদের বুঝতে হবে যারা আপনাদের পিছনে, আমি না হলে আমার প্রেসিডেন্টের সভাপতির পিছনে যাচ্ছে, আমার সভাপতির পিছনে জায়গা না পেলে আমার সিনিয়র সভাপতির পিছনে, ওখানে জায়গা না পেলে আমার ভাইস প্রেসিডেন্টের জনের পিছনে, না হলে আরেকজন জয়েন্ট সেক্রেটারির পিছনে, না হলে আমার কোন ওয়ার্ডের নেতাদের সাথে যাচ্ছে। আজকে তাদের আবার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ছবি তোলার, কারণ তার 17 বছরের ছবি নাই, 15 বছরের সংগ্রামে তার কোনো ছবি নাই। সে আজকে প্রতিনিয়ত আপনাদের একটা বিষয় বন্ধ করতে হবে, ছবি তোলা বন্ধ করতে হবে। এই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর জেলার সংগ্রামী আহ্বায়ক রেজাউল করিম লিটন ভাই, ওনাকে সামনে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। বন্ধুরা, তার পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে আপনাদের পিছনে লোক, আপনাদের পিছনে ডিভিশন সৃষ্টি করেছেন তারা। আজকে আগে আপনাদের ভিতরে যত বড় বিরোধ ছিল না, তার থেকে বড় বিরোধ বাজানোর চেষ্টা করছে তারা, সুযোগ নেওয়ার চেষ্টা করছে তারা। সেই বিষয়ে যদি দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সারা বাংলাদেশ আলোচনা মানুষের যে অন্তর হৃদয়ে, সেটা যদি মুছতে না চান, সেটাকে যদি আরো স্থায়িত্ব করতে চান, আরো মজবুত করতে চান, তাহলে আপনাদেরকে সোজা কথা, আপনাদেরকে কিছু বিষয়ে ঐক্যমত আসতে হবে। আমার দলে কোনো অনুভবে বয়স্কারে ঢুকতে দেওয়া যাবে না। নিজেরা বসে একসাথে বসে যত দূরত্ব থাকুক, একসাথে বসে যুবদল সবকিছু সমাধান করতে পারবে নাকি পারবে না? আপনারা সবাই পারবেন। আর বিশেষ করে বান্দরবান জেলা আপনাদেরকে অনুরোধ জানাবো, সভাপতি সাধারণ সম্পাদক আপনারা আজকে যেটা দেখিয়েছেন, সভাপতি এখানে দাঁড়িয়েছেন, সেক্রেটারি রাস্তার সাধারণ সম্পাদক ওখানে দাঁড়িয়েছেন। আল্লাহর রাস্তায় আপনাদের বিষয়গুলো একটু সামনে দেখেন, দায়িত্ব পালন করছি, আমাদের ভালো ধারণা আছে এবং কেন্দ্রীয় যুবদলের আরো বেশি ধারণা আছে, আপনারা ওইগুলো থেকে বিরত থাকবেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আগামী বাংলাদেশের বিষয় নিয়ে বক্তব্য রাখবেন মেধাবী রাজনীতির রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা আব্দুল মোনায়ের মুনা। রাজনীতিতে আমরা যারা জড়িত, আমার 39-40 বছর, আমাদের অন্যতম একটি প্রাণের জায়গায় চট্টগ্রাম, রাষ্ট্রপতি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত স্থিতি এই চট্টগ্রামে। আমরা যখন অন্যান্য জায়গা থেকে চট্টগ্রামে আসি, তখন আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে আমাদেরকে
এখানে এক সাইডে চলো ওনাদের চাচ্ছে তো যুবদলের সবাই এক সাইডে চলো ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ওনারা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে লাইভ করছো যুবদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রত্যেকটি বিভাগে একটি করে মত বিনিময় সভা করছে। এদিকে আপনারা দেখেছেন ফেসবুকে আপনি অন্য সাইডে ইয়া করেন এটা বিএনপির পেজে এখানে যারা সবজি ফল আপনারা কি বসেন শুনুন, ওখানে একজন সবাইকে বসাতে হবে ভাই। এই মত বিনিময় সভার উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু মত বিনিময় সভাগুলো করছি। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান প্রত্যেক দিন কোনো না কোনো বিভাগকে নিয়ে উনি সভা করছেন, মত বিনিময় সভা করছেন। আমরাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমানের সিদ্ধান্তে ওনার নির্দেশে যুবদলের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় ভাব বিনিময় করার জন্য আমরাও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটা তো একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে রাজনীতিকে বৈঠকখানায় কিংবা শহর কেন্দ্রিক আবদ্ধ রাখা যাবে না। রাজনীতিকে জেলায়, উপজেলায়, পৌরসভায়, ইউনিয়নে, ওয়ার্ডে নিয়ে যেতে হবে। এই নেওয়ার দায়িত্বটা কার? আমার, আপনার, এখানে উপস্থিত যারা আছে তাদের সকলের। কিভাবে শুনেন, আমরা আমাদের ৮২টি সাংগঠনিক ইউনিট আছে জেলা এবং মহানগর। আমরা সারা বাংলাদেশকে এই ৮২টা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের অ্যাসোসিয়েটস, সহযোগী রাজনৈতিক যোদ্ধাদের মাধ্যমে কিন্তু আমরা দেখি। এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই জেলা মহানগর আমাদেরকে যেটা রিপোর্ট দেবে, আমরা সেটার উপর ডিপেন্ড করে সাধারণত রাজনীতি করি ম্যাক্সিমাম টাইমে। তারপরেও কিন্তু আমরা নিজস্ব উইং থেকে, নিজস্ব সোর্স থেকে আমরা জেলা এবং মহানগরীর খবর রাখার চেষ্টা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক দর্শনটা কি ছিল? মানুষের মাঝে নিজেকে নিয়ে যাওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি একজন সাহসী, দেশপ্রেমিক, সৎ রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রপতির মধ্যে কিন্তু পার্থক্য আছে না? রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, যার মধ্যে বহুত গুণাবলী, অত্যন্ত প্রবলভাবে গুণাবলী করে তার চরিত্রের মধ্যে সন্নিবেশিত থাকে। দেশীয়, আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডল, বিভিন্ন জ্ঞান গরিমা দিয়ে যিনি তার নিজস্ব ব্যক্তিত্বকে সারা পৃথিবীতে দেশের মানুষের মধ্যে ফুটিয়ে তুলে প্রতিষ্ঠিত করতে পারেন, তাদেরকে রাষ্ট্রনায়ক বলে। ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি অত্যন্ত স্বল্প সময়ে নিজের উপস্থিতি, নিজের অপরিহার্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি রাজনীতি করি। দেখেন, বিএনপি রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর দেশটিতে বেগম খালেদা জিয়া বিএনপি রাজনীতির হাত ধরেছিলেন। দীর্ঘ ৯ বছর উনি আপসহীনভাবে এই দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। কখনই উনি আপোষ করেন নাই। কোনদিন উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই, দুর্নীতির সাথে আপোষ করেন নাই। উনি দেশের স্বার্থের বাইরে কখনোই কাজ করেন নাই।
ওনাদের কাছে জিয়া পরিবারের কাছে প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশ, গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থের বাইরে কোনোদিনও জিয়া পরিবার কথা বলে নেই। জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র আমি মনে করি রক্ষা কবচ। কারণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উনি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। বাংলাদেশে আজকে পরিবর্তিত একটি পরিস্থিতি, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট অত্যাচারী আওয়ামী সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের নির্মম ভাবে পতন হয়েছে। অত্যন্ত নির্মম ভাবে আজকে তাদের চালচিত্র জীবনযাত্রা দেখতে পাচ্ছেন। কেউ পালিয়ে যাচ্ছে, পালিয়ে যেদিকে বর্ডারে মারা যাচ্ছে, কেউ ধরা পড়ছে অত্যন্ত নির্মম ভাবে। বাজে করুণ অবস্থা। বিএনপি দেশে মাটি এবং মানুষের সাথে রাজনীতি করে। আমরাও কিন্তু বিরুদ্ধে ছিলাম। আওয়ামী লীগ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হাজার হাজার মামলা দিয়েছে, লক্ষ 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের কোন নেতা কর্মী কিন্তু এদের মতো কখনোই পালিয়ে যায় নাই। আমরা কিন্তু দেশেই ছিলাম, আপনারা দেশেই ছিলেন। আইন আদালতের মাধ্যমে এদেরকে আমরা মোকাবেলা করেছি, চেষ্টা করেছি। যদিও আইন আওয়ামী লীগের পকেটে ছিল, প্রত্যেকটি কোর্ট আওয়ামী লীগের আজ্ঞাবহ ছিল, সেটা নিম্ন আদালত বলেন, উচ্চ আদালত বলেন। যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পরে 25 মাস আমার দায়িত্বকালীন মেয়াদ ছিল। এর মধ্যে 11 মাস আমাকে শেখ হাসিনার সরকার জেলখানায় বন্দী রেখেছিল অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, একের পর এক মামলা দিয়ে। 11 মাসে আমি 9 বার বেল হয়ে জেল গেটে আসার পর আবার আমাকে মামলা দিয়েছিল। নতুন মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকিয়ে রেখেছিল। নির্বাচনের পরে আমাকে তারা তখন অন্য নেতাদের সাথে আমাকেও মুক্তি দেয়। প্রিয় নেতৃবৃন্দ, আজকে একটা নতুন জিনিস আপনারা হয়তো দেখছেন যে এখানে প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি সভাপতি কারো নাম আছে, এবং আমি কিন্তু সেন্ট্রাল প্রেসিডেন্ট এত কষ্ট করে প্রায় 300 কিলোমিটার দূর থেকে এসেছি, আমার নাম আছে। আপনাদেরকে রাজনীতিকে নতুন ভাবে অনুধাবন করতে হবে, চিন্তা করতে হবে। রাজনীতির প্রেক্ষাপট মানুষের মন মেজাজকে আপনার বুঝতে হবে। আমরা ভিন্ন পরিস্থিতির সাথে একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। আমরা মানুষের পাশে, বিএনপি মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে রাজনীতি করে। আমাদের প্রিয় নেতা দেশটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান প্রতিনিয়ত কিন্তু বক্তব্য দিচ্ছেন। তিনি গতকালকে একটি বক্তব্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। উনি বলছেন বাংলাদেশের মানচিত্রের ঠিকানা আমাদের যেখানেই হোক, পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি। এটা কে বলছেন? জনাব তারেক রহমান এই কথাটা বলেছেন। আপনাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। উনি আরো বলেছেন আমরা কেউ মসজিদে যাই, কেউ মন্দিরে বা পেগোডায় কিংবা গির্জায়, তেমনি কারো উৎসব ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, কারো দুর্গা পূজা কিংবা বড়দিন অথবা বৈশাখী পূর্ণিমা, সেটাও আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয়। বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে, কারো আবার সমতলে, কেউ বা থাকেন হাওড়ে, আবার কেউ ছোট্ট দ্বীপে, নয়তো উপকূলের লবণ ভূমিতে কিংবা সুন্দরবনের পাশে। সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি। এমনকি যারা এই পরিচয়কে প্রস্তাবিত করতে চেষ্টা করেন তারাও জনরোষের এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করেছেন সেখানেও তাকে বাংলাদেশি পরিচয়টি ব্যবহার করতে হয়েছে। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। এবং দেশব্যাপী ধারাবাহিকভাবে আমাদের নেতা, প্রিয় নেতা দেশটার তারেক রহমান কিন্তু
এই পথ বিনিময় কর্মসূচি পালন করছেন। তিনি আরো বলেন, সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হচ্ছে, সেটা দেশেও যেমন হয়েছে, দেশের বাইরেও কম হয়নি। নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যাগুরুর স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্প কাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করেছে সেটাও আমরা সবাই জানি। জানেন না আপনারা? তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলার পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না। আসুন আমরা এই গুরুকে হয় কবরকে নিশ্চিহ্ন করি, নয়তো চিতায় পুড়িয়ে ভস্ম করে দিই। এদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনা নয় আরেক ধর্ম অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত রেখেছে, যুগ যুগ ধরে বারবার প্রমাণ করেছে এদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবাই এক ও অভিন্ন করেছে, আমরা সবাই বাংলাদেশি। তিনি বলেন, শুধু কথাই নয়, কাজেও এটা প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে। এবার আসেন আরেকটা মূল বক্তব্যে যায়। বিএনপি মানুষের পাশে সবসময় রাজনীতি করে। গত 17.5 বছর বাংলাদেশে 111-এর 2 বছর এবং আওয়ামী লীগের 15.5 বছর আমরা প্রত্যেকেই কিন্তু নির্যাতিত হয়েছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশটির বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটির তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সমস্ত কেন্দ্রীয় নেতা, আমাদের মতো অঙ্গ সংগঠনের নেতারা, আপনারা সকলেই কিন্তু নির্যাতিত হচ্ছেন। কারো বাড়িঘরে হামলা করেছে, মামলা করেছে, এলাকায় যেতে পারেন নাই, আমরা অনেক কষ্ট করেছি। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা তো ভালো আছি না? এই ভালো থাকার এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে মানুষের পাশে থেকে আমাদের রাজনীতিকে ঋদ্ধ করে, পরিপুষ্ট করে, সব নির্লোক রাজনীতি করে আমাদেরকে আগামী নির্বাচনের দিকে আমাদেরকে দেখতে হবে। নির্বাচন কবে হবে, সরকার কবে দিবে, সেটা তাদের ব্যাপারে, আমরা সেই ব্যাপারে কথা বলতে আমার আজকের বক্তব্য নয়। এবারে নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে। বিভিন্ন প্রোপাগান্ডার মেশিন কিন্তু ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে। আপনাদেরকে চিন্তা করতে হবে, দল কিন্তু খুবই সিরিয়াস ভাবে দলের নেতা কর্মীদের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। আপনারা কে কি করছেন কোনো না কোনো ভাবে কিন্তু দলের কাছে খবর যাচ্ছে। সুতরাং কেউ কোন রকম অসাংগঠনিক কাজের সাথে জড়াবেন না। আজকের প্রধান মেসেজ কিন্তু এটা আমার, কেউ কোনো অন্যায় কোনো কাজের সাথে জড়াবেন না। কোন ন্যূনতম প্রমাণ পেলে কিন্তু তাদেরকে দল বহিষ্কার করছে এবং এবারের বহিষ্কারের চিত্র খুব টাফ, এটা ঘটনা হওয়ার সম্ভাবনাই খুব সম্ভবত। কেউ মনে করবেন যে বহিষ্কার হচ্ছে এবারের সাবজেক্ট কিন্তু ভিন্ন। আগামী নির্বাচনের জন্য ভালোভাবে চলেন, সংগঠনকে শক্তিশালী করেন, সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করেন, মানুষের পাশে দাঁড়ান। বিনা কারণে দল বেঁধে হই হুল্লোড় করে কোনো আড্ডাবাজি করার দরকার নাই। কোন রকম হুন্ডার বহর নিয়ে আপনারা চলবেন না। আজকে আমি এখানে এসেছি, সিঙ্গেল এসেছি, আপনারা খেয়াল করেছেন রাজনীতির গুণগত পরিবর্তনকে খেয়াল করে আপনাদের চলাচল করতে হবে। কিন্তু সেটা আপনি আমার অনুরোধ করেন, দলের হাইকমান্ডের নির্দেশ, অবশ্যই নির্দেশ হিসাবে এটাকে গ্রহণ করতে হবে। আপনাদের যুবদলের সভাপতি হিসাবে আপনাদের পক্ষে এটা আমার নির্দেশ যে আপনারা অবশ্যই
সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকবেন, যার যার ইউনিটের যেই সিলেক্টেড নেতা আছেন তাদের কমান্ডের মধ্যে থেকে দলকে সুন্দরভাবে গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আপনারা আগামী নির্বাচনের বিতরণী পার হওয়ার জন্য যা যা করতে হয় গলায় গলা মিলিয়ে নেতা কর্মীদের সাথে নেতাদের সাথে মিলেমিশে জনগণের দোর গলায় আমাদের মানবতার দূত হিসাবে পৌঁছাতে হবে। আমাদের কোনো আচরণে যদি কোনো জনগণ কষ্ট না পায়, কোন অবস্থাতে আপনারা জনগণের কষ্টের কারণ কোনো কাজের মাধ্যমে করবেন না। দয়া করে এটা আপনাদের প্রতি আমার একটি অনুরোধ এবং দলীয় নির্দেশ। আর আরেকটি কথা বলতে চাই, নতুন নতুন মুখ কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। দলের কঠিন নির্দেশ আপনারা পেয়েছেন না যে কোন প্রকার অন্য দলের কাউকে দলে যোগদান করানো যাবে না। আপনি আপনার ডানে বায়ে খেয়াল করবেন যে কোনো অনুপ্রবেশকারী আছে কিনা, দেখবেন কোন চিহ্নিত কোন সন্ত্রাসী বা কোন মাদক ব্যবসায়ী কোন রকম ট্র্যাক রেকর্ড তাদের সামাজিক রেকর্ড খারাপ, খুন খারাপি দুর্বৃত্ত করেছে, এই ধরনের কাউকে কিন্তু দলের স্থান দেওয়া যাবে না প্লিজ। এটা কিন্তু শুধু ভাষণের কথা না, এটা কিন্তু আমরা সিরিয়াসলি মনিটরিং করবো। অন্তত আমি যুবদলের সভাপতি হিসেবে যতদিন দায়িত্ব পালন করব, আমি পার্টির হাইকমান্ডের সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। তারেক রহমানের একজন কর্মী হিসাবে আমি এই দলকে 24 আওয়ার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। আমার এই সঙ্গে সারা রাত করা থাকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কখন কোন মেসেজ দেয়, কখন আমাকে উনি টেলিফোন করেন, এই জন্য সারা রাত আমার ফোনটা আমার বিছানা আমার বালিশের পাশে থাকে, আমি অ্যালার্ট থাকি। আপনাদেরকেও আপনাদের নেতৃবৃন্দ সিদ্ধান্তের প্রতি আপনাদেরকে দায়িত্বশীল থাকতে হবে। সুতরাং আর মাঝে মাঝে কিছু রাজনৈতিক বই আপনারা একটু স্টাডি করবেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি বই লিখেছেন প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল হাসান, খুব ভালো একটি বই লিখেছেন, ওই বইটা আপনারা পড়বেন। মাঝে মাঝে অন্যান্য লেখক বইদিন আহমেদ, যদিও উনি অন্য ঘরানার লোক, কিন্তু ভালো ভালো বই লিখে, বইদিন আহমেদের বই পড়ার চেষ্টা করবেন। রাজনৈতিক বইগুলো, তাতে কিছু জানতে পারবেন। আপনি শুধু আজেন্ডা অন্য দলের সাথে তো কথা বলতে পারবেন না। আমাদের রাষ্ট্র মেরামতের যে পদ্ধতি দিয়েছেন দল থেকে দেশ তারেক রহমান, রাষ্ট্র মেরামতের 31 দফা, এগুলো নিয়ে আপনারা স্টাডি করেন, 19 দফা নিয়ে স্টাডি করেন। বাংলাদেশ এবং বাঙালি এই দুটা জিনিস কি? আওয়ামী লীগ বলে তারা বাঙালি, কিন্তু পাসপোর্টে লিখে বাংলাদেশি। এই বাংলাদেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গিয়েছিলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশি। কারণটা কি জানেন? যে কারণটা হলো কোন রাষ্ট্রের জাতীয়তা ভাষা ভিত্তিক হয় না। একটু বলি তো, বাংলাদেশে তো বাংলা ভাষায় কথা বলে, পাহাড়ের লোক কেউ চাকমা ভাষায়, খাসিয়া ভাষা আছে না, প্রত্যেকের আলাদা আলাদা। তো তাদেরকে কি বলবে? তারা তো বাংলায় কথা বলে না। ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তা নির্ধারিত হয়। যদি ভাষার ভিত্তিতে জাতীয়তা নির্ধারিত হইতো, তাইলে কাতারের লোকজন অ্যারাবিক বলতো, কুয়েতের লোককেও অ্যারাবিক বলতো, সৌদি আরবের লোককে বলতো অ্যারাবিক, অন্যান্য যারা আরবি ভাষাভাষী তাদের সকলকে অ্যারাবিয়ান বলতো। সবাইকে অ্যারাবিয়ান বলে? কাতারের লোককে বলে কাতারি, সৌদি আরবের লোককে বলে সৌদি আরবিয়ান, মানে সৌদি আরবের লোক। জাতীয়তা নির্ধারিত হয় ভূখণ্ডের নামে, দেশের নামে, দেশের সাথে মিলিত হবে। রাশিয়ার লোককে বলে রাশিয়ান। সুতরাং এই সমস্ত জিনিস আপনাকে বুঝতে হবে। আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদ আমাদেরকে একটি স্বকীয় মর্যাদা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটা জানতে হবে। তো আমাদের আজকে যে মূল প্রতিবদ্ধ হলো, আপনারা সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আরেকটি কথা, আমি কেন আজকে এত কষ্ট করে ঢাকা থেকে প্রত্যেকদিন কোনো না কোনো বিভাগে যাচ্ছি, আমার তো কষ্ট হচ্ছে, তারপর কেন আসছি? সংগঠনের জন্য আসছি। জেলা নেতৃবৃন্দদের
করছি, চট্টগ্রাম জেলা এবং নগর নেতৃবৃন্দদের বলবো, আপনারা আপনাদের প্রতিটি উপজেলায় এবং পৌর শাখায় আপনারা মুভ করেন। প্রত্যেকটি অন্তত ইলেকশনের আগ পর্যন্ত প্রত্যেক দিন কোনো না কোনো উপজেলায় আপনারা তাদের সাথে কথা বলার জন্য যান, যে স্টলে বসে চা খান। এখন তো অমুক এলাকা তমুক সন্ত্রাসীদের এলাকায় যাওয়া যাচ্ছে না, পুলিশ পারমিশন দিচ্ছে না, সেই সমস্যাটা আপাতত নাই। আপনারা এই ইন্টারিম অন্তর্বর্তী সময়টাকে কাজে লাগান। কোন না কোনো প্রোগ্রাম করে আপনারা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের টিম নিয়ে আপনি প্রেসিডেন্ট এক উপজেলায় যান, সেক্রেটারি আরেক উপজেলায় যান, মহানগর আজকে এই থানায় যান, সেক্রেটারি আজকে ওই থানায় যান, এভাবে কাজ করেন। আপনারা যান, যাওয়ার পর আপনাদের উপজেলাকে বলেন তাদের ইউনিয়নের সাথে প্রত্যেকদিন আবার যাওয়ার জন্য। আপনার মহানগরকে বলেন তাদের ওয়ার্ড ভিত্তিক মিটিং করার জন্য। তাহলে কি তারা নেতৃবৃন্দদের চিনবে, সংগঠনকে শক্তিশালী করা যাবে। শুধু সেন্টারে বসে থেকে সংগঠন শক্তিশালী করতে পারবে না। এগুলো কিন্তু পার্টির হাইকমান্ড মনিটরিং করছেন। আপনারা কিন্তু প্লিজ, এটা আমি দল থেকে নির্দেশ দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখব। যেমন কেউ যদি কোনো উপজেলাতে কোনো ধরনের দুষ্টামি করে আমাদের কাছে কিন্তু খবর চায়, আমরা ওটা তদন্ত করে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সুতরাং প্রত্যেকের পিছনে কিন্তু ক্যামেরা দেওয়া আছে। এবার কোশ্চেন করেন, এই ক্যামেরাটা কিভাবে এত ক্যামেরা দিচ্ছি আমরা? বলেন না, একটু বলেন, উত্তর দেন। আমি কি মিথ্যা বলেছি? বলেন না কিভাবে ক্যামেরা গুলো সেট করো, বলেন না, বলতে পারবেন কেউ? মহান আল্লাহ আমাদেরকে যে দুটো চোখ দিছে, এই চোখ থেকে কিন্তু ক্যামেরা প্রত্যেক বিজ্ঞানীরা চিন্তা করছে। এই ক্যামেরার মাধ্যমে এই যে এখানে যা দেখতেছি, হয়তো যতদিন আমার সেন্স থাকবে এগুলো পরে থাকবে না, আমার মস্তিষ্কে যাবে। তো আপনাদের পেছনে এরকম অনেক চোখ কিন্তু কাজ করতেছে। ওই ক্যামেরা চোখগুলো কিন্তু আমাদের কাছে খবর দেয়, বুঝতে পারছেন? ধরেন আপনি সভাপতি এক জায়গায় কোনো কিছু করলেন, আপনার সাধারণ সম্পাদক হয়তো সেটা দেখছে, জানছে, বা আরেকজন দেখছে, তাকে জানিয়েছে, আমাদেরকে জানালো, আমরা আবার এটা তদন্ত করতেছি। তাহলে কি হলো? প্রত্যেকের সাথে তো আছে অন্যান্য যারা আছে, এই চোখ দিয়ে দেখতেছে না, জানতেছে না, কান দিয়ে শুনতেছে না। সুতরাং কেউ কিন্তু নেটওয়ার্কের বাইরে না, বাইরে আছে। আপনি যে ফোনে কথা বলতেছেন, এই ফোনের কথাগুলো কিভাবে যায়? মহান আল্লাহ যে বাতাস দিছে, বাতাসের মধ্যে তরঙ্গ, বিভিন্ন তরঙ্গ আছে, তরঙ্গগুলোকে বিজ্ঞানীরা সেপারেশন করে কোন তরঙ্গকে টেলিভিশনের কাজে লাগাচ্ছে, কোন তরঙ্গকে ফোনের কাজে লাগাচ্ছে। এটা কিন্তু আপনাদের এটা স্টাডির ব্যাপার। কিন্তু তো মহান আল্লাহ তারাই কিন্তু এগুলো মানুষের মধ্যে দিয়েছে, সেগুলো মানুষ অ্যাপ্লাই করছে। তো আমরাও কিন্তু বিভিন্ন পলিসিতে আপনাদের সাথে কিন্তু আপনাদের নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করি। সুতরাং এখানে বিভিন্ন জেলার প্রেসিডেন্ট, সভাপতি, সদস্য, সম্পাদকবৃন্দ উপস্থিত হয়েছেন। অনেক দূর অঞ্চল থেকে জেলা, উপজেলা, পৌর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। প্রত্যেককে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই অঞ্চলে, এই বিভাগের অনেক জেলা বন্যা কবলিত। আমি 5টা জেলাতে গিয়েছিলাম, 5টা জেলাতে গিয়ে কাজ করেছি। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সব 5টা জেলাতে আমি কাজ করেছি। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উত্তর জেলা, চট্টগ্রাম উত্তর জেলায় গিয়েছিল, খাগড়াছড়িতে বোধহয় গিয়েছিল, হ্যাঁ, খাগড়াছড়ি আর উত্তর জেলাতে কাজ করেছে। সুতরাং আমরা দেখেন, এর মধ্যে গত 15 দিনে আমি অলমোস্ট প্রায় 8টা-9টা জেলা আমি কভার করেছি। আপনাদেরও কিন্তু যেতে হবে, জেলা নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ। আপনারা কি আগামীকাল থেকে বা পরশুদিন থেকে এই কাজগুলো শুরু করবেন? উপজেলা, আশা করি উপজেলা এবং পৌরের আপনারা কিন্তু এই কাজগুলো করতে হবে। আজকে আমাদের জেলার যে সমস্ত নেতৃবৃন্দ, তাদেরকে তো আমরা
এটাকে কিনোট স্পিকিং এর মতো প্রোগ্রাম চলছে আসলে। তা আজকে আমাদের এই মঞ্চে আপনারা যারা উপজেলা পৌর শাখার নেতৃত্ব এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। স্টেজে আমার সাথে আছে আমি নাম বলে ডেজিগনেশন গুলো বলবো না, সবাই অন্তত দরকার আছে ডেজিগনেশন বলো। আপনাদের অনেক পরিচিত সবাই, মোশাররফ হোসেন দীপ্তি, মোহাম্মদ সাহেব, মঞ্জুর আজিম সুমন, নুরুল আমিন খান, অনেকে তো চিনেন না ডেজিগনেশন বলে। মোশাররফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মহানগরের সভাপতি, মোহাম্মদ সাহেব চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, মঞ্জুর আজিম সুমন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি, নুরুল আমিন খান নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক। সবাই একটু দাঁড়াইলে সবাই চিনত, অন্যান্য জেলা আপনাদেরকে চিনত। রেজল করিম লিটন লক্ষ্মীপুর জেলা, হুমায়ুন কবির সদস্য সচিব লক্ষ্মীপুর জেলা, লিঙ্কন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা যুবদল, সৈয়দ আহমদ উজ্জ্বল সভাপতি কক্সবাজার জেলা, ইসামউদ্দিন সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা, হাসান জসির সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা, মুরাদ চৌধুরী সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা, মোহাম্মদ শাহজাহান সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা, মোহাম্মদ আফজল সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা, মোহাম্মদ নুরুল নবী ভারপ্রাপ্ত সভাপতি রাঙ্গামাটি জেলা, আবু সাদাত মোহাম্মদ সাহেব সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা, আমাদের সাবেক কেন্দ্রীয় নেতা ও দ্বিতীয় কেন্দ্রীয় বড় নেতা ছিল বলতে ভুলে গেছি, হ্যাঁ, জাকির হোসেন জসিম সভাপতি ফেনী জেলা। ভূতের বন্যা অনেক কবলিত, বন্যা কবলিত জেলা হিসেবে সে আসে নাই, আমরাই লড়াই করেছি। নাসিরুদ্দিন খন্দকার ফেনী খুবই বন্যা কবলিত, তারা অনেক কষ্ট করছে, আমি গিয়েছিলাম, প্রচুর প্রাণের কাজ করছে এই দুজন, তাদেরকে ধন্যবাদ জানাই। সবুজ মোহাম্মদ সবুজ সভাপতি ঢাকাচুরি জেলা, জলিদুল মাসুম সভাপতি বান্দরবান জেলা, আরিফুল ইসলাম আরিফা সাধারণ সম্পাদক মাসুম পিছনে বসে নেই আরিফে দেখছি, ঠিক আছে। আমি আমাদের ইলেকট্রনিক অনেক প্রিন্ট মিডিয়ার ভাই বোন যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অনেকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বন্ধুরা তাদেরকে চেয়ার দিলে ভালো হতো। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের প্রতি আমি একটা মনের অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে কভার করেছেন। আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যখন সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে চিত্র পেয়েছি। আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের আমি যুবদলের এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাইদের পক্ষে চেয়ার দেন না ভাই, প্লিজ, এটা খারাপ লাগে। শোনেন, একটা রাজনৈতিক কথা বলি, আজকে অনেকেই অনেক কথা বলছেন, একটা কথা আপনাদেরকে বলি, এটা আমার নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি। বিএনপি একমাত্র দল যেই দলটি প্রকাশ্যে ছাত্র জনতার আন্দোলনে প্রথম থেকে সমর্থন দিয়েছিল এবং অন্যান্য দলকে আহ্বান করেছিল। বিএনপি সেই দল যে দল তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং কোটি কোটি সমর্থক পেয়ে ছাত্র জনতার উত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশটাক তারেক রহমান ছিলেন গত 15.5 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সব সময় উচ্ছ্বসিত কণ্ঠ এবং ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলনের মূল প্রেরণা ও আপসহীন নেতৃত্ব ছিল না? এই আন্দোলনে শহীদ ছাত্র জনতার এই আন্দোলনে আনঅফিসিয়ালি 1000-এর মতো ছাত্র জনতা রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে। এর মধ্যে 200 অধিক বিএনপি নেতাকর্মী, এর মধ্যে বিএনপি যুবদলের, আমাদের যুবদলের 35 জন নিহত হয়েছেন, হাজার হাজার আহত এবং গুলিবিদ্ধ। আমাদের যদি অবদান না থাকে, আমাদের 35 জন লোককে ঘরের ভিতর মারা
গতকালকে এক ইম্পর্টেন্ট পত্রিকায় রিপোর্ট করেছে বিএনপি দীর্ঘ ত্যাগের পটভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। 1.5 যুগ ধরে মাঠে ছিল বিএনপি। 13 লাখ মামলা আসামি 60 লক্ষ। আমাদের 1551 জন নেতাকর্মীরা হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। খুন করেছে 423 জনকে। এর মধ্যে অন্যতম আমাদের ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক অত্যন্ত সাহসী জনপ্রিয় নেতা ছিলেন ইলিয়াস আলী, তাকে পর্যন্ত খুন করেছে। আজকে বড় বড় কথা বলে কোন মহল ছাত্র জনতার আন্দোলনে আমাদের 2 শতাধিক নেতা কর্মী নিহত হয়েছেন। আমাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অসংখ্য নেতা কর্মী আজকে নিঃস্ব অবস্থায় আছেন। আমি প্রজ্ঞত বরণ করছেন প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীরা যারা আজকে অনেকে ব্যবসা নিয়ে গেছে, বাণিজ্য নিয়ে গেছে, জায়গা দখল করে নিয়ে গেছে। আমাদের নেতা কর্মীদের তারপরও শান্ত রাখছি। এই আওয়ামী লীগের অবাধন কাজে করেছিল। আওয়ামী লীগ যেদিন আমাদের থেকে চলে যাবে 5 লক্ষ লোক মারা যাবে। একটি লোক মারা যায় নাই অভ্যুত্থানের পরে। আমরা সবচাইতে বড় রাজনৈতিক দল। আমরা মন্দির পাহারা দিয়েছি, থানা পাহারা দিয়েছি। আমি নিজে পুলিশের কোয়ার্টার পাহারা দিয়েছি, পল্টন এলাকায় থানাতে গিয়ে খাওয়া দিয়েছি। মিথ্যা অপপ্রচার করে আজকে বাংলাদেশের মধ্যে অন্য প্রেক্ষাপট তৈরি করতে চেষ্টা করছে। সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। সঠিক সুস্থ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ইনশাআল্লাহ আসবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশকে উনি একদিন উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবেন। এই বাংলাদেশকে উনি সিঙ্গাপুর, মালয়েশিয়ার সিঙ্গাপুরের মতো উন্নত আধুনিক দেশের কাতারে নিয়ে যেতে পারবেন। এটা আমার প্রিয় বিশ্বাস। এই বিশ্বাসটা কিন্তু ওনার সাথে কাজ করি আমি। ওনার যে মেধা, তীক্ষ্ণ মেধা, ধৈর্য, ওনার নেতৃত্বের গুণাবলী চিন্তা করা যায় না। কত অপরিসীম দক্ষতা নিয়ে উনি এই দলকে কত সুন্দরভাবে সংগঠিত করে রেখেছেন। আওয়ামী লীগের শত প্রলোভনের মতো কোন নেতা এই দল থেকে যায় নাই। আমি আরেকটি কথা বলতে চাই যে রাষ্ট্র সংস্কারের জন্য উনি যেগুলো কতগুলো দফা, 31টা দফা দিয়েছেন না, একটা রূপরেখা আছে। উনি স্বাস্থ্য ব্যবস্থাকে বলেছেন এনএইচএস এর আদলে গড়ে তুলবে। এনএইচএসটা বলতেছেন এই এনএইচএসটা কি আপনারা জানেন? ন্যাশনাল হেলথ সার্ভিস। ইংল্যান্ডের সর্বোত্তম চিকিৎসা সিস্টেম ন্যাশনাল হেলথ সার্ভিসের মাধ্যমে পরিচালিত হয়। উনি ওনার অভিজ্ঞতার আলোকে উনি বাংলাদেশে এটাকে স্টাবলিশ করবে। তাহলে ওনার জ্ঞান, চিন্তা, কাজের ধরন আপনাকে তো বোঝার চেষ্টা করতে হবে। উনি যেটা পারবেন সেটা করছেন এবং আমি বিশ্বাস করি দেশটার তারেক রহমান পারবেন বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে। বাংলাদেশকে একটি শোষণ